السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাইক্রোসফট এক্সেল শুরু করতে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেলে আমরা মোটামুটি 6টা ক্লাস করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। মাইক্রোসফট এক্সেল কি, মাইক্রোসফট এক্সেল দিয়ে কি করা হয়, এবং মাইক্রোসফট এক্সেলের চেহারাটা দেখতে কেমন, কোথায় কি আছে, এবং টুকটাক খুঁটিনাটি কিছু বিষয়ের সাথে আজকে স্পেশালি পরিচিত হব, যে এই জিনিসগুলো আমাদের পরবর্তী ক্লাসে আমাদের কাজগুলো করার ক্ষেত্রে জানা থাকলে খুব বেশি সহজ হবে। আজকে আমরা কোনো ডিপে যাব না। মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে বোঝার বিষয়, এবং প্র্যাকটিক্যালি কাজ না করলে এক্সেলে খুব বেশি ভালো আউটপুট পাওয়া যাবে না। তো সেই পয়েন্ট থেকে এক্সেলটা একটু সময় দিয়ে শিখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা ক্লাস শুরু করব, তার আগে হচ্ছে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, মাইক্রোসফট এক্সেল নিয়ে আগে টুকটাক কাজ জানেন এমন কে কে আছেন? আগে নাড়াচাড়া করছেন বা বেসিক কাজটা জানেন এমন কেউ আছেন? হ্যান্ড রেজ করতে পারেন, অথবা হচ্ছে এই চ্যাট বক্সে লিখতে পারেন। জি ভাই, আছি। আচ্ছা, আমি আমি কাজ করছি, ডেটা অ্যানালিসিস এর কাজ করছি। ওকে। আচ্ছা, যারা জানেন অনেকে হয়তো বা জানেন টুকটাক, একেবারে এক্সেল নিয়ে কাজ করা হয় নাই এমন কেউ আছেন? যে এক্সেলে কখনোই কাজ করা হয় নাই, একেবারে জিরো লেভেল থেকে প্রথম ভাই জি। তাই প্রথম? তো আচ্ছা, কাজ করা হয় না, আমরা প্রথম। প্রথম না? ওকে। তো এখানে যেহেতু অনেকেই আছেন যে আজকে এই প্রথম, অনেকে টুকটাক কাজ করছেন, তা আমরা একেবারে জিরো থেকে শুরু করব, যাতে হচ্ছে যারা একেবারে নতুন তারাও আহ, জিনিসগুলা শিখতে পারেন। ঠিক আছে, যেহেতু এটা একটা বেসিক কোর্স, তো যারা একেবারে নতুন তাদেরকে স্পেশালি ফোকাস করে আমি আলাদা করে এখানে একেবারে জিরো থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর যারা টুকটাক জানেন তারাও এইখান থেকে, মানে শেখার যে জার্নিটা হবে, সেখানে মাঝে মাঝে থেকে এমন কিছু জিনিস পাবেন ইনশাল্লাহ, যে জিনিসগুলো আপনাদের আগে জানা ছিল না। আর এই ক্লাসগুলোর শেষের দিকে এসে দেখবেন যে হ্যাঁ, আপনাদের অনেক কিছু শেখা হয়ে গেছে ইনশাল্লাহ। তো এক্সেলের ব্যাপারে একটাই স্পেশাল কমেন্ট, সেটা হচ্ছে এটা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কাজ হবে না। ইটস লাইক, মানে আমরা ম্যাথ করতাম না, অঙ্ক প্র্যাকটিস না করলে বা রেগুলার না করলে আপনি দেখবেন যে ধরেন যে 6 মাস অঙ্ক করেন নাই, পরে দেখবেন যে আপনার মানে অ্যান্সার মিলতেছে না, বা আসলে সিস্টেমটা কিভাবে এটা ভুলে গেছেন। তো এটা চর্চার বিষয়, রেগুলার একটু কাজ টাজ করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কিছু বিষয় ধরেন যে আপনি, আমি দেখাই দিচ্ছি, আপনি বুঝতে পারছেন, এবং আজকে না হলে কালকে ট্রাই করলে পারতেছেন। কিন্তু এক্সেলে এসে যেটা হবে, আপনি যদি আজকের বিষয়টা আজকে একটু প্র্যাকটিস করতে না পারেন, তাহলে কিন্তু আগামীকালকের ক্লাসটা আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে, মনে হবে যে মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, তো এই কারণে আজকেরটা মাস্ট, আজকেই একটু প্র্যাকটিস করে ফেলবেন, মাঝখানে তো আমাদের একদিন সময় থাকে। তো এইটা একটু আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট বলেন বা অনুরোধ বলেন, আপনার হচ্ছে এটা একটু সিরিয়াসলি করতে হবে। তো মাইক্রোসফট এক্সেল আমরা শুরু করি। মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা প্যাকেজড সফটওয়্যার, ওই প্যাকেজের অন্তর্ভুক্ত। তো আমরা মাইক্রোসফট এক্সেলটা আগে একটু ওপেন করে ফেলি, তারপরে বাকি আলোচনাগুলো আমরা একটু কন্টিনিউ করব। এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। তবে এই যে ওপেন করলাম, শুরুতে এরকম আসবে না। আমরা যদি আবার একটু ওপেন করি, আপনার হচ্ছে প্রথমে আসবে
এখান থেকে আমরা এই অবস্থায় আসে, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলটা ওপেন করলে এই অবস্থায় আসে। একটু আগের ভার্সনে সরাসরি ওপেন হয়। তো সেখান থেকে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে তখন হচ্ছে আপনার এই ইন্টারফেসটা আসে। ঠিক আছে? তো এইটা আমরা আপাতত ওপেন থাক, এটার ব্যাপারে আগে কিছু বলে নিই, তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো মাইক্রোসফট এক্সেল কি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। মাইক্রোসফট এক্সেল হচ্ছে একেবারে সহজে যদি বলি টুকটাক ছোটখাটো, ছোটখাটো না, বড় বড় হিসাব নিকাশ করার জন্য এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করি। আপনি কিন্তু লেখালেখির জন্য এই সফটওয়্যার ব্যবহার করবেন না। লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড তো আছে, আমরা লেখালেখি করলাম না অলরেডি। তো মাইক্রোসফট এক্সেলে হচ্ছে আমরা আহ, লেখালেখির জন্য ইউজ করব না, আমাদের হিসাব নিকাশ। ধরেন যে কেমন হিসাব নিকাশ, আপনি আপনার দৈনন্দিন আয় ব্যয় এখানে লিখে রাখতে পারেন, যেটা অটোমেটিক হিসাব হবে। আবার যদি একটা অফিসের হিসাব করেন বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব করেন, শিক্ষা প্রতিষ্ঠানের আপনি রেজাল্ট তৈরি করবেন, রেজাল্টগুলো আপনি এখানে তৈরি করতে পারেন, যেগুলো অটোমেটিক হবে। আপনার প্রত্যেকটা ধরে ধরে ক্যালকুলেটর চেপে চেপে হিসাব করতে হবে না। হুম। এই যে যে বিষয়গুলা, তারপরে ধরেন একটা অফিসের স্টাফদের স্যালারি দিবেন। তো স্টাফদের স্যালারি গুলার যে ক্যালকুলেশন গুলো আছে, হিসাব নিকাশ আছে, সেই জিনিসগুলা, এই হিসাব নিকাশ জাতীয় যা আছে টুকটাক, যেখানে ক্যালকুলেশন আছে, সেই সব ধরনের কাজ আমরা এক্সেলে করব। শুধুমাত্র লেখালেখির উদ্দেশ্যে আমরা কিন্তু এক্সেলে আসবো না। সেটার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আছে। ঠিক আছে? তো মূল উদ্দেশ্যটা ক্লিয়ার কিনা, আমরা একটু ধাপে ধাপে আগাবো এবং আপনাদের একটু ইন্টারাকশন দরকার, যেহেতু অনেকেই নতুন। এক্সেলের উদ্দেশ্যটা বোঝা গেছে কিনা আপনারা একটু চ্যাট বক্সে লিখেন। আমি ধীরে ধীরে আলোচনা কন্টিনিউ করব। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, চ্যাট বক্সে লিখলেই হবে যে মূল কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা। দেখা গেছে যে আমি আপনি একটা পার্ট না বুঝেই আমি তো কন্টিনিউ আলোচনা চালাচ্ছি, তো আপনি আগেরটা বুঝতে পারেননি। তো এক্সেলের এই একটা ঝামেলা যে আপনি ধাপে ধাপে না বুঝলে পরের জিনিসটা বুঝতে কষ্ট হয়ে যাবে। তো এক্সেলে আমরা, দেখেন আমি যখন এক্সেলে চলে আসছি, এবার একটু ইন্টারফেসের সাথে আমরা পরিচিত হই। দেখেন এইখানে কি সুন্দর একটা টেবিল টাইপের, অনেক ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর। ঠিক আছে? এই যে যে ছোট ছোট ঘরগুলো আছে, এইগুলা কেন? মাইক্রোসফট ওয়ার্ডে তো আমরা একটা পেজ পাইছিলাম, তাই না? এক্সেলে এসে দেখেন ছোট ছোট অনেক ঘর, মানে একটা টেবিলের মতো, পুরা সফটওয়্যারটা একটা টেবিলের মতো। তো এই জিনিসটা কি, আর উপরে কোথায় কি আছে, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো উপরের দিকে তাকান, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু মোটামুটি চেহারা। এখানে কিছু শর্টকাট মেনু আছে, এখানে আমার মেইন মেনুটা আছে, প্রত্যেকটা মেনুর আন্ডারে আবার কিছু টুলস আছে। হোমের আন্ডারে কিছু টুলস আছে, ইনসার্টের আন্ডারে কিছু টুলস আছে, ড্রয়ের আন্ডারে কিছু টুলস আছে, পেজ লেআউটে কিছু টুলস আছে। কিছু কিছু জিনিস আছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিলে যাবে। ঠিক আছে? আর কিছু কিছু জিনিস আছে আমাদের নতুন করে শিখতে হবে, যেমন কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার। এইগুলা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শিখে আসছি না কিভাবে করে? ফন্ট নিয়ে কাজ করে আসছি মাইক্রোসফট ওয়ার্ডে, অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করে আসছি। এইখানে ছোট কিছু জিনিস চেঞ্জ আসছে, সেইগুলো আমরা দেখব। এইখানে আরো বাকি জিনিসগুলো ওয়ার্ডের সাথে হয়তো বা মিলবে না। কিন্তু ইনসার্টে আসেন, ইনসার্টে আমরা ছবি কিভাবে ইনসার্ট করতে হয় এগুলো দেখছি না? শেপ নিয়ে কিভাবে কাজ করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে দেখছি। এই যে টেক্সট বক্স, হেডার, ফুটার, ওয়ার্ড আর্ট, এই জিনিসগুলো কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসছি। তার মানে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিছু জিনিস আছে যেগুলো এক্সেলেও আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা রিপিট করব না, জাস্ট ওইগুলা প্র্যাকটিক্যালি দু একবার হয়তো বা ইউজ করে দেখাবো। তো এবার এর নিচে দেখেন আরো দুইটা জিনিস। একটা হচ্ছে এই যে দেখেন এখানে C2 নামে কিছু একটা লেখা আছে, এবং এইখানে আর একটা বড় লাইন আছে, ফাঁকা ঘর। তো এইটাকে বলা হয় নেম বক্স। ঠিক আছে? নেম বক্সটা কি একটু পরে বলতেছে, আর এটা হচ্ছে ফর্মুলা বার। আপাতত নামটা বললাম, একটু পরে এটার কাজ কি সেটা বলতেছে। এরপরে দেখেন আমাদের হচ্ছে A B C D E F G,
আবার নিচে হচ্ছে বাম পাশ থেকে 1 2 3 4। এইগুলাকে বলা হয় রো এবং কলাম। এটা তো আমরা জানি, একটা টেবিলে অনেকগুলা রো থাকে, অনেকগুলা কলাম থাকে। তো উপর থেকে ABCDEFG এইগুলা হচ্ছে আমাদের কলাম, আর 1 2 3 4 5 6 এইগুলা হচ্ছে রো। ঠিক আছে? তো রো এবং কলামের মাধ্যমে আমাদের এই টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তো রো এবং কলামের যেহেতু জিনিসগুলো আমাদের কাছে সহজ, যে এটা এটা তো কলাম, কলাম সম্পর্কে আমরা জানি। এরপরে দেখেন প্রত্যেকটা ঘর, এই যে যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, প্রত্যেকটা যে ঘর, এই ঘরগুলোকে বলা হয় সেল। এই ঘরগুলোকে কি বলা হয়? সেল বলা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কলাম, এইগুলা হচ্ছে আমাদের রো, আর এই প্রত্যেকটা ঘরকে, ছোট ছোট ঘরগুলোকে আমরা বলি সেল। ঠিক আছে? এবার ফাইনালি আসেন যে আমাদের প্রত্যেকটা কলামের তো এক একটা নাম আছে। এই কলামের নাম বি, এই কলামের নাম এফ, এই কলামের নাম কে। আবার এই রো এর নামও আছে। এটা 9 নাম্বার রো, এটা 15 নাম্বার রো। প্রত্যেকটা রো এবং কলামের আলাদা আলাদা নাম আছে। তো এই যে যে নামগুলো আছে, এই নামগুলো মিলেই আবার প্রত্যেকটা সেলের নাম আলাদা আলাদা। যে এই ঘরের একটা নাম আছে, এই ঘরের একটা নাম আছে, এই ঘরের একটা নাম আছে। প্রত্যেকটা ঘরের একটা স্পেসিফিক নাম আছে। সেই নামগুলো হয় কলাম এবং রো এর নামের সমন্বয়ে। যেমন এটা কোন কলামে আছে দেখেন তো? ডি কলামে আছে। কয় নাম্বার রোতে আছে? 1 নাম্বার রোতে আছে। তাইলে এটার নাম হবে D1, প্রথমে কলামের নাম এবং পরে রো এর নাম। তো বলেন তো, এই যে এইটা চ্যাট বক্সে বলার দরকার নেই, চ্যাট বক্সে লিখলে হবে। এই সেলের নাম কি? এটা ডি কলামে আছে এবং 7 নাম্বার রোতে আছে। বলেন এইটার নাম কি? D7। ফাইন। ওকে, তাহলে এটার নাম হচ্ছে D7। এইটার নাম বলেন তো, যারা আগে বলছেন তারা না, তারা ছাড়া বাকিরা বলেন, এই সেলের নাম কি? G1. হুম, ঠিক আছে। তো কনসেপ্টটা ক্লিয়ার কিনা? প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। কারো কোনো সেলের নামের সাথে অন্য সেলের নাম মিলবে না। ওকে, এবার এই যে যে একটা জিনিস দেখছিলাম, নেম বক্স বললাম, এই নেম বক্সের কাজই হচ্ছে আপনার এই সেলের নাম কি সেটা দেখানো, বা আপনি যতটুকু সিলেক্ট করছেন সেটার যদি স্পেসিফিক কোনো নাম থাকে, এরিয়ার নাম দেওয়া যায়, আমরা পরে দেব, সেইটা দেখাবে। নেম বক্সে নামটা দেখাবে। তো যখন আমি এই যে G1 এইখানে রাখছি, দেখেন G1, অটোমেটিক এইখানে কিন্তু নামটা দেখাচ্ছে G1। এই নাম মুখস্থ করার কিছু নেই যে এটার নাম কি, এটার নাম কি, মুখস্থ করার কিন্তু কিছু নেই। আমাদের বোঝার বিষয় জিনিসটা আসলে কি। তো এটার নাম কি? J12। তো এখন আর এটা হিসাব করে বলার দরকার নেই, ওই যে নেম বক্সে তাকাবেন, তাকাই বলে ফেলবেন যে এটার নাম এটা। এটা হচ্ছে আমাদের নেম বক্সের কাজ। এরপরে এই যে যেটা ফর্মুলা বার, ফর্মুলা বারের কাজ হচ্ছে এক্সেলে আপনি সেলে যা লেখেন, সেলে যা কিছু লেখেন সবসময় সেম জিনিস দেখা যায় না। ধরেন যে আমি লিখলাম = 1 + 1, আমি লিখলাম হচ্ছে = 1 + 1। আমি যদি এন্টার প্রেস করি, দেখেন এখানে দেখা যাচ্ছে কি 2। 1 + 1 হয়ে তো 2ই হবে, তাই না? 1 আর 1 যোগ করলে তো 2ই হবে। কিভাবে করলাম সেটা আমরা পরে দেখাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু 2। কিন্তু এই যে 2টা যে হইল, 2 এর বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজটা করতেছে দেখেন। এখানে যদি আমি 2 লিখি, এখানেও 2, এখানেও 2। আবার যদি এখানে লিখি =5 - 3, এখানেও কিন্তু 2। তো এখানেও 2, এখানেও 2, এখানেও 2। তো 3টা 2। কিন্তু কোন 2টা কিভাবে আসছে সেটা যদি দেখতে চান, তাহলে ওই যে ফর্মুলা বারে থাকেন, আউটপুটটা তো 2, এটা 2 হয়েছে 1 আর 1 যোগ করে। ঠিক আছে? এইখানে 2 হয়েছে, সরাসরি আমি 2 লিখে দিছি তাই। এখানে 2 হয়েছে 5 থেকে 3 বিয়োগ করে। ঠিক আছে? তো এই যে এখানে 2 দেখাচ্ছে বা আপনার সেলে যা দেখাচ্ছে, সেই জিনিসটার বিহাইন্ড দ্য সিন বা লজিকটা কি কাজ করতেছে, কোন ফর্মুলা ইউজ করছি আমরা, সেই জিনিসগুলো আমরা এই ফর্মুলা বারে দেখতে পাই। ঠিক আছে?
তো এখানে ফর্মুলা বারে বসে বসে আমরা ফর্মুলা লিখতে পারবো, যেমন 5 - 3, ধরেন যে আমি আরো দিয়ে দিলাম +6, এই যে 8 হয়ে গেছে। ঠিক আছে, তো এই ফর্মুলা বারে আমরা ফর্মুলাগুলো বা আমি যা লিখছি এটার বিহাইন্ড দ্য সিন যেই কাজ করতেছে সেই জিনিসগুলো আমরা ফর্মুলা বারে দেখতে পাবো। ওকে, আমরা এগুলাকে ডিলিট করে দিচ্ছি আপাতত। তাহলে এখান থেকে আমরা কলাম, রো দেখতে পাইলাম। এরপরে এই দিকে তাকান, এখানে লেখা আছে শীট 1, এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে আমি শীট 2 পেয়ে গেলাম। তো শীট 1, শীট 2, দুইটা শীট হয়ে গেছে, কিন্তু দুইটা শীট আলাদা। এখানে দেখেন শীট 1-এ আমার, যদি আমি লিখে দিই হচ্ছে রুহুল বা নেম লিখলাম এখানে, এটা শীট 2-তে যাই, এটাতে কিন্তু নেম মানে ওই জিনিসটা নাই, তার মানে ডিফারেন্ট একটা জিনিস। ইটস লাইক আমি একটা ডকুমেন্টে মাল্টিপল শীট নিয়ে কাজ করতে পারি। ধরেন যে আপনার এই এক্সেল ফাইলটার উদ্দেশ্য হচ্ছে আপনি সারা বছরের হিসাব নিকাশ করবেন, ঠিক আছে? তখন আপনি ইনকাম এক্সপেন্স নামে একটা এক্সেল ফাইল তৈরি করলেন। তো প্রত্যেক মাসের আয় ব্যয়গুলো আপনি এক একটা শিটে রাখতে পারেন। যে শীট 1, এটাতে রাখলাম জানুয়ারি মাসের আয়, শীট 2-তে রাখলাম ফেব্রুয়ারি মাসের আয়। এভাবে আমি 12টা শিট তৈরি করলাম, যেখানে আমাদের প্রতি মাসের আয় ব্যয় থাকবে। তা আমি 13 নাম্বার শিটে গিয়ে আমি লিখে দিলাম যে টোটালি জানুয়ারিতে কত আয় হয়েছে, ফেব্রুয়ারিতে কত আয় হয়েছে, ওভারঅল আমার হচ্ছে সারা বছরে আয় ব্যয় মিলে আমার কাছে কিছু টাকা আছে নাকি আমি আরো ঘাটতিতে পড়ে গেছি। ঠিক আছে, তো এই প্রত্যেকটা শিটে মানে এভাবে আপনি একটা এক্সেল ফাইলের ভিতরে অনেকগুলা শিট তৈরি করতে পারেন। ওকে, তো শিট নিয়ে যেহেতু আলোচনা আসছে, শিট নিয়ে আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা এই প্লাস আইকনে ক্লিক করলে শিট তৈরি করতে পারতেছি, প্লাস আইকনে ক্লিক করলে আপনার নতুন নতুন শিট তৈরি হবে। ঠিক আছে, এবার দেখেন এই শিটগুলোর নাম হচ্ছে শীট 1, শীট 2, শীট 3, শীট 4। এখন একটু আগে যে কেসটা বললাম যে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এইভাবে আমি হচ্ছে শিটগুলা ইউজ করতে চাই, তাহলে নামগুলা ওইভাবে হইলে ভালো হতো না? তা আমরা কিন্তু এটার নামও চেঞ্জ করতে পারি। এই শিটের উপর রাইট বাটন ক্লিক করে রিনেম অপশন আছে, দেখেন রিনেমে গিয়ে আমরা এটার নাম চেঞ্জ করতে পারি, অথবা এই শিটের উপর ডাবল ক্লিক করলে আপনি নাম চেঞ্জ করার অপশন পাবেন। শিটের উপর ডাবল ক্লিক করলাম, এখানে লিখে দিলাম হচ্ছে জানুয়ারি, তারপরে এই শিটের উপর ডাবল ক্লিক করে লিখলাম ফেব্রুয়ারি, এটার নাম দিয়ে দিলাম মার্চ, এটা দিয়ে দিলাম এপ্রিল, এটা মে। এইভাবে আমরা দেখেন এখন কিন্তু আমার শিটের নামগুলা দেখে আমি সহজেই বুঝতে পারতেছি যে কোনটা কোন মাসের শিট। এইভাবে আমরা শিটের নাম করতে পারি। শিটগুলাকে যদি একটু স্টাইলিশ করতে চান, প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ট্যাব কালার দিতে পারেন। এর জন্য এই শিটের উপর রাইট বাটন ক্লিক করেন, এইখানে দেখেন ট্যাব কালার একটা অপশন আছে। ধরেন যে জানুয়ারি মাসকে আমি লাল চিহ্ন দিয়ে দিলাম, ফেব্রুয়ারি মাসকে আমি ট্যাব কালার দিয়ে সবুজ দিয়ে দিলাম, মার্চকে এসে ট্যাব কালার দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ কালার, এপ্রিলে এসে আমি ট্যাব কালার দিয়ে দিলাম হলুদ, মেতে এসে আমি ট্যাব কালার দিয়ে দিলাম ধরেন যে এইখান থেকে এই যে বেগুনি কালার। তো প্রত্যেকটার কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল এইভাবে আলাদা আলাদা কালারও দিতে পারেন। তা আমরা শীট তৈরি করা শিখলাম, প্লাস আইকনে চাপ দিলে শীট তৈরি করা যায়। তারপরে হচ্ছে শীটের নাম চেঞ্জ করলাম, শীটের নামের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে নাম চেঞ্জ করতে পারেন, এবং শীটের উপর রাইট বাটন ক্লিক করে এই শীটের আলাদা কালার দিতে পারেন। ফাইনালি এই শীটগুলো আপনি চাইলে যদি ডিলিট করতে চান কোনো একটা শীট, রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট একটা অপশন আছে, শীটের নামের উপর রাইট বাটন ক্লিক করে ডিলিটে যদি চাপ দেন তাহলে শীটটা ডিলিট হয়ে যাবে। তো সরাসরি ডিলিট হয়ে গেল, কারণ হচ্ছে এই শীটে তো আমার কোনো ডাটা নাই। ধরেন যে এপ্রিলে আমার কিছু ডাটা যদি আমি লিখে দিই হাবিব, এবার যদি আমি শীটটাকে একটু ডিলিট করার চেষ্টা করি, তাহলে দেখেন সে আপনাকে জিজ্ঞেস করতেছে এই শীটে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু শীট ডিলিট করলে সব ডাটা চলে যাবে এবং এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আপনি ওইটাকে কিন্তু আর রিকভার করতে পারবেন না। তো যখন কোনো ডাটা আছে আমার এই শীটে কিছু লেখা লুকা আছে, তখন হচ্ছে সে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে, বা আপনি যদি কোনো কাজ করে থাকেন এই শীটে, তখন ডিলিট করার আগে সে একটু কনফার্মেশন নিবে যে আপনার এই শীটে কোনো মানে ডিলিট করতে চান কিনা সিরিয়াসলি, নাকি ভুলে ডিলিট চাইবে ফেলছেন। ঠিক আছে, তাহলে আমরা শীট এভাবে তৈরি করতে পারি এবং ডিলিটও করতে পারি। এরপরে এখানে এই ডান পাশে দেখেন এখানে জুম ইন জুম আউট করার সুযোগ আছে, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা জুম ইন জুম আউট করছিলাম।
এখানে হচ্ছে উপরে নিচে যাওয়ার সুযোগ আছে, এখান থেকে লেফট রাইটে যাওয়ার সুযোগ আছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এক্সেলের সাথে আমাদের একটু পরিচয় হওয়া, যে এক্সেলের কোথায় কি আছে। এবার আসেন যে এক্সেলের টুকটাক কিছু বিষয়, যেই জিনিসগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সাথে 100% মিলে না, সেই জিনিসগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। উপরের দিকে যদি তাকান একটু, আমরা উপরের দিকে তাকান, এইখান থেকেও কাট কপি পেস্ট ফরম্যাট প্রিন্টার এইগুলো মাইক্রোসফট ওয়ার্ডে শিখে আসছি। সেম ওয়ার্ডের মতোই কাজ করবে, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব না। এইখানে দেখেন এই যে ফন্টের ভিতরে একটা জিনিস চেঞ্জ হয়েছে বা নতুন আসছে, সেটা হচ্ছে এই যে বর্ডার, যেগুলো আমাদের প্যারাগ্রাফে ছিল এই জিনিসটা। তো এখানে তো প্যারাগ্রাফ বলতে কিছু নাই, কারণ প্যারাগ্রাফ মাইক্রোসফট এক্সেলের কোনো কাজ না। তো ফন্টে এই যে বর্ডারটা চলে আসছে, এই যে আমরা টেবিলের মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি না, এই যে ওর প্রত্যেকটা উম, এ, হালকা অ্যাশ কালারের যে বর্ডার দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে মূলত বর্ডার না। ধরেন যে আমি এখানে লিখলাম হচ্ছে নেম, তারপর ডিপার্টমেন্ট, সেশন। ওকে, নাম, ডিপার্টমেন্ট, সেশন, এইগুলা লিখলাম। এখন এখানে ধরেন যে অনেকের নাম আছে, এখানে ডিপার্টমেন্ট আছে, সেশন আছে। এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি চাপলাম, এই যে দেখেন এই পেজে কি কোনো বর্ডার আছে? কোনো বর্ডার কিন্তু নাই। অথচ এখানে আমরা কিন্তু এই যে অ্যাশ কালার একটা হালকা সফট বর্ডার দেখতে পাচ্ছি, তাই না? তো ওই বর্ডারটা কোথায় যায়? আসলে এটা কিন্তু বর্ডারই না, এটা হচ্ছে গ্রিড। ভিউতে আসেন, দেখেন এই যে হোম থেকে, হোমে আছে, আমরা ভিউতে আসবো। ভিউ থেকে এই যে গ্রিড লাইন্স যেটা আছে, এটাকে যদি আমরা অফ করে দেই, তাহলেই কিন্তু ওই যে ওইটা চলে গেছে। ঠিক আছে, তো এই অবস্থায় হচ্ছে আপনার প্রিন্টটা হয়। গ্রিড লাইনটা হচ্ছে শুধুমাত্র দেখার জন্য, আমাদের কাজের সুবিধার জন্য। আপনি এখন এলোমেলো লাগতেছে না যে কোথায় ক্লিক করতেছি, কিন্তু গ্রিড লাইনটা যদি থাকে তাহলে সহজেই বুঝতে পারতেছেন, হ্যাঁ আমি হচ্ছে জি কলামে ক্লিক করছি, ঠিক আছে, এবং 10 নম্বর রোতে ক্লিক করছি। তো গ্রিড লাইনটা দেখার জন্য এটা কিন্তু প্রিন্ট হবে না। তো হোমে আসেন, এইগুলাকে যদি আমি সিরিয়াসলি বর্ডার দিতে চাই, যেটা প্রিন্ট হবে, এর জন্য আমরা এই এরিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে অল বর্ডার্স দিয়ে দিব। তাহলে এইবার দেখেন এটার কিন্তু বর্ডার হয়েছে। এবার আমরা যদি প্রিন্টে যাই, এই যে দেখেন এবার কিন্তু বর্ডার সহ আসছে। তো এটা আপনি যে ধরেন যে এই এরিয়াটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল বর্ডার্স দিয়ে দিলাম, তাহলে এই এরিয়াটা ফুল বর্ডার সহ আমার রেডি। ঠিক আছে, তো এখান থেকে বর্ডার একটা জিনিস যেটা আমাদের এইখানে ছিল না, সেটা আমার এখানে চলে আসছে। এরপরে আসেন অ্যালাইনমেন্টে আমাদের কিছু কাজ আসছে। সেখানে আমাদের দেখেন লেফট, রাইট, সেন্টার, এগুলো তো মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসছিলাম। এখানে নতুন করে আবার মানে আরেকটা অ্যালাইনমেন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টপ, মিডল এবং বটম। সেটা কেমন আমরা যদি একটু দেখাই, অন্য একটা শিটে যাই আমরা। এখানে প্রত্যেকটা কলামের সাইজ আপনি ছোট বড় করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে যেভাবে করছিলাম সেইভাবে। যেমন এই যে এই কলামের কলামের যে বর্ডারটা আছে, এইখানে এসে যদি আমি ক্লিক করে টান দিই, তাহলে এই কলামটা অনেক বড় হয়ে গেল দেখেন। আবার রো যদি বড় করতে চাই, এখান থেকে ক্লিক করে নিচের দিকে টান দিলে রোটা বড় হয়। তো এই রোতেই আমি লিখলাম হচ্ছে নেম। দেখেন এই জিনিসটা কোথায় আসছে, এটা লেফট অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে। আবার দেখেন এই দিক থেকে বটম অ্যালাইনমেন্টে আছে। তা আমি যদি এটাকে মাঝখানে আনতে চাই, তাহলে এই দিক থেকে সেন্টার দিলাম, কিন্তু বটমে আছে। এটাকে যদি মিডলে নিতে চাই, তাহলে এইখান থেকে আবার মিডল দিয়ে দিতে হবে। ঠিক আছে, দুইটা জিনিস একসাথে দিতে হবে, আপনি আসলে যে কোথায় চাচ্ছেন সেই জিনিসটা। তাহলে আমি দেখেন এখান থেকে সেন্টারেও আছে, আবার মিডিলেও আছে। তো যদি টপে দিই, উপরের দিকে চলে গেল, বটমে দিলে নিচের দিকে চলে আসলো। ধরুন যে আমি এই কর্নারে আনতে চাই, তাহলে কি করতে হবে? রাইট, বটম, এদিক থেকেও রাইটে, আবার উপরে নিচে হিসাব করলে বটমে। যদি আমি এই কর্নারে নিতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে লেফটে আনতে হবে, তারপরে উপরে নিতে হবে। ঠিক আছে, লেফট, টপ, ক্লিয়ার? তো এই অ্যালাইনমেন্টে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে। এরপরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, টেক্সট ওরিয়েন্টেশন। এখানে দেখেন লেখাটাকে আপনি চাইলে অ্যাঙ্গেল করতে পারেন, লেখাটাকে আপনি হচ্ছে আহ ওইটা অ্যান্টি মানে কাউন্টার ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ আমরা অ্যাঙ্গেল করলাম। আবার হচ্ছে
লেটার বাই লেটার উপরে নিচে করতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে উপরে নিচে করে আসছিলাম সেই অপশনগুলোও করার সুযোগ আছে। তো এটাকে আমি ধরেন যে মাঝখানে নিয়ে গেলাম, মাঝখানে নিয়ে এইখান থেকে এই অ্যাঙ্গেল দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই স্টাইলটা আপনার কখনো কখনো কাজে লাগতে পারে। টেক্সট ডিরেকশনটা বিশেষ করে কাজে লাগবে ধরেন যে আপনার এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, হ্যাঁ, সিরিয়াল। তো সিরিয়াল নাম্বার ওই যে যেটা দেখাইছিলাম, সিরিয়াল নাম্বার তো আমার হচ্ছে খুব বেশি জায়গায় কে দিব না, কারণ 1 2 3 4 5 6 এটার জন্য এত বড় জায়গা তো আমার দরকার নাই। তো সিরিয়ালের জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে টেক্সট ডিরেকশনটা নিচে থেকে উপরের দিকে, সরি, এখান থেকে নিচে থেকে উপরের দিকে দিয়ে দিলাম। এবার হচ্ছে যেটা যেহেতু নিচে থেকে উপরে হয়েছে, এবার এটার জন্য কম জায়গা বরাদ্দ রাখলেও সমস্যা নেই, ঠিক আছে? তো এখান থেকে এই জিনিসটা আমরা করতে পারি। এরপরে আমাদের যে জিনিসটা আছে, যেটা আমাদের খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে টেক্সট র‍্যাপ এবং মার্জ। এটা আমাদের কিন্তু মাঝে মাঝেই কাজে লাগবে। টেক্সট র‍্যাপটা কি? টেক্সট র‍্যাপটা হচ্ছে আপনি ধরেন এইখানে লিখলেন, এই কলামে দিস ইজ রুহুল আমিন, এইটা লিখলেন। দেখেন আমার যে কলামটা আছে, কলামের চাইতে লেখা কিন্তু বড় হয়ে গেছে। আমি যদি বি কলামে এসে এইখানে এসে কিছু লিখি, ইয়ামিন শিকদার, ঠিক আছে? এখন এই কলামের লেখাটা কিন্তু এইখানে এসে এতক্ষণ পর্যন্ত দেখা গেছে, কারণ এই কলামে কিছু ছিল না, ঠিক আছে, বা এই সেলে কিছু ছিল না। এইখানে এসে যখন এখানে কিছু ছিল না, তখন হচ্ছে এই যে এটা এটার গায়ে উঠে গেছে, দেখা গেছে জাস্ট অন্ততপক্ষে। আর যখন আমি এখানে কিছু একটা লিখে দিলাম হাবিব, তখন কিন্তু আর এটা দেখা যাচ্ছে না। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে, হয় আমি কলামের সাইজটা একটু বড় করে দিতে পারি, অথবা আমি যেটা করতে পারি যে এটা দিস ইজ, এইটুকু প্রথম লাইনে থাকলো রুহুল আমিন, এটা দ্বিতীয় লাইনে চলে গেলাম। এটা আমরা করতে পারি, ঠিক আছে? তো এইটা কিন্তু ধরেন যে আমি লিখলাম দিস ইজ রুহুল, তো আমি দেখতেছি রুহুলটা আমার আরেক কলামে চলে যাচ্ছে। তো রুহুলটা আমি দ্বিতীয় লাইনে লিখতে চাই। তো এখন যদি আপনি এন্টার দেন, এন্টার দিয়ে দ্বিতীয় লাইনে লিখতে চান, তাহলে কিন্তু হলো না, ওই সেল থেকে আপনি বের হয়ে গেছেন। এক্সেলে যদি আপনি এন্টার চাপেন, তার মানে হচ্ছে ওই সেল থেকে বের হয়ে গেছেন আপনি, ঠিক আছে? তাহলে এটা লেখার উপায় কি? লেখার উপায় হচ্ছে এই যে এইখান থেকে র‍্যাপ টেক্সট দিয়ে দিতে হবে। র‍্যাপ টেক্সট দিয়ে দিলে কি হইলো, সে অটোমেটিক যখন এই দিকে জায়গা পাচ্ছে না, অটোমেটিক সে নিচের দিকে চলে আসছে, ঠিক আছে? তাহলে এক্সেলে এই র‍্যাপ টেক্সটটা কিন্তু আপনার খুব বেশি ইম্পর্টেন্ট, যখন আপনার এই রকমের আপনি ডানে যাইতে চাচ্ছেন না, ধরেন যে আপনার পেজে জায়গা কম, ডানের দিকে যাইতে পারতেছেন না, তখন এই র‍্যাপ টেক্সট দিয়ে একে নিচে নামাই দেন, এইটা। এরপরে যেটা আছে মার্জ এন্ড সেন্টার, আমাদের অনেক সময় এটা কাজে লাগে, যেমন এটা এক্সেলেও দেখে আসছি। মার্জ সেল দুইটাকে যদি একটা বানাইতে চান, এ আর বি, এটাকে যদি একটা বানাইতে চান, তখন এই মার্জ এন্ড সেন্টার চাপ দেন, তাহলে এই দুইটা কিন্তু মিলে একটা হয়ে গেছে, দুইটা মিলে একটা হয়ে গেছে। আবার যদি চাপ দেন মার্জ আনমার্জ সেল, তাহলে এই যে আবার আগের অবস্থায় চলে আসছে, মার্জ যেগুলো হয়েছিল সেগুলো আবার আগের অবস্থায় চলে আসছে। তো এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকি এইখানে আরো বেশ কিছু জিনিস আছে, এইগুলো আমরা ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ। এইখানের হচ্ছে একটু ডিপ আলোচনা আছে, সেগুলো আমাদের বুঝতে হবে ধীরে ধীরে। ওকে, এখানে দেখেন এই সেলটা একটু দেখি, সেল নিয়ে যেহেতু আমাদের আলোচনা হয়েছে, সেলটা একটু আমরা একটু দেখে ফেলি। এখানে ইনসার্টের সুযোগ আছে, ডিলিটের সুযোগ আছে, ফরম্যাটের সুযোগ আছে। তো এই এই জিনিসগুলো আসলে কি, সেগুলো যদি আমরা একটু বলি। ইনসার্টে আসেন, ইনসার্টে কি কি আছে? সেল ইনসার্ট করতে পারেন, শিট ইনসার্ট করতে পারেন, কলাম ইনসার্ট করতে পারেন, শিট ইনসার্ট করতে পারেন। তাহলে শিট তো আমরা অলরেডি ইনসার্ট করা শিখছি, এই যে এখানে প্লাস আইকন চাপ দিলে শিট ইনসার্ট হয়, ঠিক আছে? এইখান থেকেও আপনি চাইলে শিট ইনসার্ট করতে পারেন। আবার ধরেন যে কলাম ইনসার্ট করতে চান, এখানে আমার হচ্ছে এই কলাম এবং বি কলামের মাঝখানে যদি আরেকটা কলাম প্রয়োজন হয়, এখানে লিখলাম হচ্ছে নেম সেশন। তাহলে নাম আর সেশনের মাঝখানে আমি ডিপার্টমেন্ট একটা অ্যাড করতে চাই, তাহলে বি আর এ এই কলামের মাঝখানে আমি একটা ইনসার্ট করব। এর জন্য আমরা ইনসার্ট থেকে ইনসার্ট শিট কলাম, দেখেন এখানে নতুন আরেকটা কলাম অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি লিখে দিলাম ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে চাইলে কলাম বাড়াইতে পারি। একইভাবে রো বাড়াইতে পারেন আপনি।
রো, ধরেন যে 2 আর 3-এর এই 1 আর 2-এর মাঝখানে আমি রো বানাবো একটা। তো এখানে এসে 3-এ যখন আপনার ক্লিক করা আছে, ইনসার্ট, ইনসার্ট শিট রোজ, একটা রো বানাই ফেললেন আপনি। ঠিক আছে? তো এইভাবে আমরা রো এবং কলাম বাড়াইতে পারি। একইভাবে আপনি যদি ডিলিট করতে চান, এখান থেকে শিট মানে রো ডিলিট করতে পারেন, কলাম ডিলিট করতে পারেন, শিটও ডিলিট করে ফেলতে পারেন। ধরেন যে আমি এই যে 3 নাম্বার যেটা তৈরি করছিলাম, এটাকে আমি ডিলিট করতে চাই। ডিলিট, ডিলিট শিট রোজ। তাহলে এই ফুল রোটা আমার ডিলিট হয়ে গেল। ঠিক আছে? আবার এই ডিপার্টমেন্টটাকে যদি ডিলিট করতে চান, এখান থেকে কলামটা ডিলিট করে দেন। শিটটা ডিলিট করা তো শিখেছি আমরা, এখান থেকেও করা যায়, অথবা এখান থেকে ডিলিট শিট। তাহলে আপনাকে জিজ্ঞেস করতেছে শিট ডিলিট করবেন কিনা, ইয়েস, আমরা শিটটা ডিলিট করে দিলাম। ঠিক আছে? 2 জায়গা থেকেই করা যায়, একই কাজ, কোনো পার্থক্য নেই। ডিলিট শিট, এই যে আমরা ডিলিট করে দিলাম। এরপরে আছে ফরম্যাট। ফরম্যাটে একটু আগে যেটা দেখাইলাম, যে আমাদের রো এবং কলামগুলাকে ফরম্যাট করতে পারি, যে সাইজ রিসাইজ করতে পারি, ছোট বড় করতে পারি এখান থেকে। ওকে, তো এই ছিল মোটামুটি বেসিক বিষয়। আমরা হচ্ছে এবার এক্সেলের চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এতক্ষণ পর্যন্ত তো ছোটখাটো বিষয়গুলো দেখলাম। এন্টারিং ডাটা অ্যান্ড এডিটিং ডাটা, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। এক্সেলে 2টা জিনিস আছে, একটা হচ্ছে সিলেকশন মুড। একটা সেলকে যখন আপনি ক্লিক করলেন, এই সেলে আমি একটা ক্লিক করলাম, তখন এই সেলটা সিলেক্ট হইল, হ্যাঁ। আরেকটা হচ্ছে এডিটিং মুড। এই সেলে যদি ডাবল ক্লিক করেন, তখন হচ্ছে এডিটিং মুডে আছে। পার্থক্যটা কোথায়? এই জিনিসটা যদি খুবই সূক্ষ্ম একটা বিষয়, এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি অনেক জায়গায় অনেক ভুল করবেন। ঠিক আছে? 2টা মুড, একটা হচ্ছে আমি যখন ক্লিক করছি তখন সিলেকশন মুড, যখন ডাবল ক্লিক করছি তখন আমার এডিটিং মুড। অর্থাৎ আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করব, কিছু লিখবো, হ্যাঁ। তো 2টার ভিতরে পার্থক্যটা কিভাবে বোঝা যায়? পার্থক্যটা বোঝা যায় ডাবল ক্লিক করলে এখানে এই যে কার্সরটা লাফালাফি করতেছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি সিলেক্ট করছেন, তখন দেখেন উপরে সব অ্যাক্টিভ আছে, দেখছেন? সব অ্যাক্টিভ আছে, সব টুলস, আপনি যে কোনো কিছু করতে পারবেন। কিন্তু যখন আপনি ডাটা এন্ট্রি করতেছেন বা কিছু লিখতেছেন, এডিটিং মোডে আছেন, তখন দেখেন সবকিছু কিন্তু অ্যাক্টিভ নাই। এই যে এখানে অনেক কিছু ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। তার মানে এডিটিং মোডে গিয়ে আপনি যদি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চান, তাহলে কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট হবে না। আমি এখানে লিখলাম হচ্ছে হাবিব বা HA। এখন আপনি এটাকে সেন্টারে নিতে চান, সারাদিন সেন্টারে চাপ দিলেও কাজ হবে না। তো এখন যদি বলেন যে আমার তো সেন্টার আসতেছে না, কারণ কি? কারণ হচ্ছে আপনি এডিটিং মোডে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন। তো এটা হচ্ছে সিলেকশন মোড। সিলেকশন মোডে আইসা তখন আপনি হচ্ছে এটাকে সেন্টারে নিতে পারেন। ঠিক আছে? প্রথমে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়, আর যদি ডাবল ক্লিক করেন তাহলে এডিটিং মোডে যায়। তো এডিটিং মোডে ডাবল ক্লিক করেই যে যাইতে হবে বিষয়টা এরকম না, আপনি কিছু লেখা শুরু করলে অটোমেটিক এটা এডিটিং মোডে চলে যায়। যেমন ধরেন যে এখানে কিন্তু সিলেকশন মোডে আছে, আমি যদি লেখা শুরু করি ইয়েস, তাহলে অটোমেটিক কিন্তু এডিটিং মোডে চলে যায়। কিছু লিখলে আমি লিখলাম হচ্ছে 5, ঠিক আছে, অটোমেটিক কিন্তু এই যে এডিটিং মোডে আছি আমি। তো এই 2টা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি দেখা গেছে যে অনেক কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। তো ডেটা আমরা এইভাবে এন্ট্রি করব। আবার ডেটা যদি ডিলিট বা রিমুভ করতে চাই, ওকে ফাইন, আমি যদি এইগুলা ডিলিট করতে চাই, তখন হচ্ছে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে তো ডিলিট হয়ে যাচ্ছে। আবার ধরেন যে আমি সবগুলো একসাথে ডিলিট করতে চাই, আপনার এখানে যত ডাটা আছে সব একসাথে ডিলিট করতে চান, ধরেন যে এখানে আছে হাবিব, এখানে আছে করিম, সিয়াম, আরো অনেক কিছু আছে, ধরেন যে এইদিকেও আরো কিছু আছে। ঠিক আছে? এইদিকে অনেক কিছু আছে। তো এইগুলাকে আমরা একসাথে ডিলিট করতে চাইলে এই এরিয়াটা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন চাপবো, ব্যাক স্পেস না। ব্যাক স্পেস চাপলে শুধুমাত্র এই হাবিবটা ডিলিট হবে, হ্যাঁ। আর যদি ডিলিট বাটন চাপি তাহলে ফুল অল ক্লিয়ার, সব একসাথে ডিলিট হয়ে গেল। ঠিক আছে? এবার আসেন এক্সেলের ম্যাজিকটা আমরা একটু দেখি, দেখে আমরা ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেলের নাম শুনছেন এমন কেউ আছেন? ফিল হ্যান্ডেল, এক্সেলে ফিল হ্যান্ডেল কি? চ্যাট বক্সে জি লিখেন তো। স্যার। ওকে, তাহলে যারা এক্সেলে ফিল হ্যান্ডেল সম্পর্কে জানেন না, তাদেরকে ফিল হ্যান্ডেল দেখাবো এখন। চলেন, ফিল হ্যান্ডেল জিনিসটা কি? ফিল হ্যান্ডেল হচ্ছে এই যে এই কর্নারের, দেখেন একটা ই আছে কর্নারে, এই কর্নারে কিন্তু এরকম কোনো ডট নাই।
এই কর্নারে বা 3 কর্নারে কোনো ডট নেই, এই কর্নারে একটা ডট আছে। এইটাকে বলে ফিল হ্যান্ডেল। এটা খুবই পাওয়ারফুল একটা টুল এক্সেলের। সেটার যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই, ধরেন যে আমি এখানে লিখলাম হচ্ছে জানুয়ারি, তার মানে আমি একটা মাসের নাম লিখলাম, তাই না? তো এখন আমি চাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এইভাবে প্রত্যেকটা মাসের নাম আমি এখানে লিখবো, আমার প্রয়োজন। হ্যাঁ, তো এটার জন্য আবার যদি এখানে লিখি ফেব্রুয়ারি, তাহলে তো ম্যানুয়ালি হয়ে গেল। কিন্তু এক্সেলে এই ফিল হ্যান্ডেলের পাওয়ার দেখেন। আমি যদি এই ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করে নিচের দিকে, অটোমেটিক দেখেন আমার মাসের নামগুলো চলে আসছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আপনি যত দূর পর্যন্ত টানবেন ওইভাবে যাইতে থাকবে। তাহলে যদি 12 মাসের বেশি টান দিই আমরা, তাহলে যে অক্টোবরের পর আরো টান দিলাম, তাহলে কি হয়েছে? নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর শেষে আবার জানুয়ারি শুরু হয়েছে। ঠিক আছে? তো সে হচ্ছে আপনাকে এই চমৎকার একটা আউটপুট দিয়ে দিবে। আবার যদি এই দিকে টান দেন, ফিল হ্যান্ডেল ধরে যদি এই দিকে টান দেন, তাহলে এই দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলে আসবে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে ফিল হ্যান্ডেল ইউজ করতে পারি। তো ফিল হ্যান্ডেলটা যে শুধুমাত্র এইটুকুর ভিতরে সীমাবদ্ধ, বিষয় জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে, বিষয়টা এরকম না। আরো চমৎকার জিনিস আছে। ধরেন যে জানুয়ারির, বা ধরেন আমরা লিখলাম হচ্ছে এই এপ্রিল, তো এপিআর যদি লিখি, ফুল লিখলাম না, এপিআর, তাহলে আমি যদি ড্রাগ দিই, ড্রাগ করলাম, তাহলে মে, জুন, জুলাই, প্রথম 3 অক্ষর দিয়ে আপনার এই যে মাসের নামগুলো রেডি করে দিছে। ঠিক আছে? আবার ধরেন যে আমি লেখলাম হচ্ছে স্যাটারডে, স্যাটারডে লিখে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে দেখেন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, অটোমেটিক কিন্তু চলে আসছে। এটা যদি সংক্ষিপ্ত রূপ লিখি এস এটি, এটা লিখে যদি আমি এই ফিল হ্যান্ডেল ধরে টান দিই, তাহলে সংক্ষিপ্ত রূপটাই আমার কাছে চলে আসলো। বুঝলি? এবার আসেন, ধরেন যে আমি লিখলাম হচ্ছে 1, এখানে লিখলাম 2, 1 আর 2, এই দুইটা সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এইখানে 1 আর 2 লিখে টান দিলাম কেন? এখানে তো জানুয়ারি বা স্যাটারডে এইগুলা ধরে টান দিলেই হয়ে যাচ্ছে। এটার পার্থক্যটা হচ্ছে, এক লিখে যদি টান দেন, তখন দেখেন সমস্যাটা হচ্ছে কি, এক লিখে যদি ড্র্যাগ করেন শুধু 1 চলে আসছে সব। ঠিক আছে? তো এই কারণে 1 আর 2, দুইটা লিখে টান দিতে হবে। অথবা শুধু এক লিখে যদি এটা সিরিয়াল করতে চান, তাহলে কন্ট্রোল চেপে ধরে এটাকে টান দিতে হবে, তাইলে হবে। 1 আর 2 দুইটা লাগবে না, কন্ট্রোল চেপে ধরে টান দিলে সিরিয়াল ওয়াইজ এটা আসতে থাকবে। তো এটার একটা হেকমত আছে, সেটা হচ্ছে 1 আর 2 দিলে কেন হয়? কারণ হচ্ছে সে 1 আর 2 এর মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে ফলো করে পরের জিনিসটাকে সে ফিল আপ করে। যেমন ধরে আমি দিলাম 5, এখানে দিলাম 10, 5, 10, তাহলে পরেরটা কত হবে বলেন তো? 11 হবে? 11 হবে না কিন্তু, পরেরটা হবে হচ্ছে 15। 5, 10, 15, 20, 25, 30 এভাবে আসবে। দেখছেন? 5, 10, 15, 20, 25, 30 এভাবে আসছে। তো ধরেন যে 5-এর ঘরের নামটা চান, 5 আর 10 লিখে টান দেন। ঠিক আছে? তো এখন ধরেন যে 177-এর ঘরের নামটা চান আপনি, বলেন তো 177-এর ঘরের নামটা আমরা কিভাবে দিব? কেউ একজন আইডিয়া দেন। 177-এর ঘরের মানে আউটপুট ফলাফলটা চাই, এই যে এরকম 5, 10, 15, 20। তো 177-এর ঘরে 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এই যে যে রেজাল্ট আসছে না, তা আমরা 177-কে 177, 177 দোকানে কি বলেন তো? এটা মাথায় আছে কার? এটা কিভাবে করতে পারি আমরা শর্টকাটে? 344। এটা হিসাব না করে আমরা করতে পারি। 344 না জানলে আমরা করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা প্রথমটা দিব 0। ঠিক আছে? উপরেরটা, তাহলে 0 আর 177 এভাবে যদি দেই, দেখেন, ও 0 না, 0 দিলে হয়েছে আমাদের 345, 54 হয়েছে। ঠিক আছে, ঠিক আছে না? এটা যদি 2 দিয়ে গুণ দেখি, এটা ঠিক ইন্টু আছে। 2, ঠিক আছে না? 354, হ্যাঁ। তাহলে 0টা প্রথমে দিলাম, তারপরে হচ্ছে 177। এবার আপনি এই ফরম্যাট ফলো করে যেই কোনো ঘরের নামটা আপনি লিখতে পারবেন। আপনার দ্বিগুণও জানা লাগবে না, যে 177-এর ঘরে 354, এটাও জানতে হবে না আপনাকে। প্রথমে 0 দেন, তাইলেই কি হইলো, এটা আর এটার মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা সে ধরে ফেললো। এই অনুযায়ী হচ্ছে সে বাড়াবে, ইনক্রিজ করবে। প্রথমে এটার সাথে একবার এটা যোগ করছে, এরপরে 2বার যোগ করছে, এবার 3বার যোগ করছে, এভাবে যোগ করে করে আপনাকে রেজাল্টটা দিছে। তো ধরেন যে আমরা আহ 497 ঘরের নামটা লিখতে চাই, খুবই সহজ, উপরে 0 দিয়ে দেন, 497 ঘরের নামটা আমার হয়ে গেল। এখান থেকে আরেকটু আমরা ওইদিকে চাই,
সহজে বোঝার জন্য এই যে 497 ঘরে 994, 497 একে 497, 497 দোকানে 994। ওরে বাবা, কত কঠিন! কিন্তু এই কঠিন কাজটা মাইক্রোসফট এক্সেল আপনার জন্য কতটা সহজ করে দিছে। তো এটা ফিল হ্যান্ডেলটা চমৎকার ভাবে এইভাবে কাজ করবে। তো এই ফিল হ্যান্ডেলের বিষয়টা যদি এরকম হয় যে আপনি আহ, কোনো টেক্সটের উপর ফিল হ্যান্ডেল চালান, তাহলে যে এখানে লিখলাম হাবিব, এই হাবিবটাকে যদি আপনি ফিল হ্যান্ডেল চালান তাহলে কি হবে? সব রিপিট হবে, হ্যাঁ। আবার যদি এরকম হয় সাকিব, হাবিব, এটার উপর এই দুইটা সিলেক্ট করে যদি ফিল হ্যান্ডেল চালান তাহলে কি হবে? এই দুইটাই রিপিট হইতে থাকবে, সাকিব হাবিব, সাকিব হাবিব, সাকিব হাবিব, সাকিব হাবিব। এইভাবে হচ্ছে ফিল হ্যান্ডেলগুলো আপনার কাজ করতেছে। তো এই ফিল হ্যান্ডেলটা আমরা মাসের উপর অ্যাপ্লাই করলে পরের মাসের ডাটা পাই আমরা, তারপরে বারের উপর অ্যাপ্লাই করলে পরের বারের ডাটা পাই, তারপরে নাম্বারের উপর অ্যাপ্লাই করলে তো আমরা বেশ কিছু অবস্থা দেখলাম সরাসরি নাম্বার পাই, অথবা হচ্ছে সিঙ্গেল একটা নাম্বার ধরে যদি টান দিই তাহলে ওই নাম্বারটাই রিপিট হয়, ঠিক আছে। আবার হচ্ছে গ্যাপটা যদি আমরা দেখাই দিই তাহলে হচ্ছে ওই গ্যাপ অনুযায়ী সেই নাম্বারগুলো আপনাকে দেয়। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের ইস্যুস। একেবারে বেসিক মৌলিক বিষয়গুলো আমরা দেখলাম। আজকের ক্লাসে কিন্তু আমরা কমপ্লেক্স কোনো আলোচনায় যাইনি, কারণ মৌলিক বিষয়গুলো আপনাদের একটু বোঝা দরকার। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেল দিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো একটু দেখা শুরু করবো ইনশাল্লাহ। তো আপনাদের আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করে ফেলেন, আমরা আপনাদের কথা শুনতে চাই। এবং দু একজন একটু বলেন যে আজকের ক্লাস বুঝেন না এমন কেউ আছেন কিনা, তাইলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বা মুশকিল হয়ে যাবে বলতে মুশকিল হলেও আপনাকে বলতে হবে যে হ্যাঁ আসসালামু বুঝতে আলাইকুম। পারছি। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝেছি আলহামদুলিল্লাহ, তবে শীট কোনটা? শীট বলতেছে কোনটা? শীটটা বুঝিনি। শিটটা হচ্ছে এই যে এই ওয়ার্ক স্পেসটাই একটা একটা শিট, এই যে কাজ করার ওই যে জি জায়গা। জি জি জি, বুঝতে পারছি। আপনার এই মাউসের কার্সার যদি একটু লাল, ওই যে গোল চিহ্ন হতো না, হ্যাঁ, মানে চোখটা আর কি পড়তো ওই জায়গাা। আচ্ছা আচ্ছা, আপনি কি মোবাইল থেকে দেখতেছেন? জি জি ও, এই কারণে কম্পিউটার থেকে দেখলে এটা আর একটু স্পষ্ট জি বোঝা যেত আর কি। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। জুমে তো আসলে এই ফিচারটা নাই যে আপনার মাউসটা হাইলাইট করে দেখাবে। জি জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, সামিউল ভাই না কি? জি ভাই, সামিউল ভাই বলেন ভাই। ওই যে 10 ফার্স্ট ফিঙ্গারে ডিফল্ট 1 মিনিট থাকে, সেটা কিভাবে বাড়াবো? মানে সময়টা যাতে বাড়িয়ে প্র্যাকটিস করতে পারি। বুঝি নেই, তাহলে আবার একটু বলেন তো। আচ্ছা, টাইপিং প্র্যাকটিস করি না 10 ফার্স্ট ফিঙ্গার, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ডিফল্ট 1 মিনিট থাকে। মিনিটটা আচ্ছা। কিভাবে বাড়িয়ে প্র্যাকটিস করবো? 10 ফার্স্ট ফিঙ্গারসে, তো জি জি, ওইটাতে যদি বাড়ানোর সিস্টেম না থাকে তাহলে typing.com-এ বাড়ায় নেন। মানে আমি তো বাংলা 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 টাইপিং টাইপিং টেস্ট, করতেছি। এটাকে বাড়ানো যায় না এখানে? 1 মিনিটে, যে এখানে ডিফল্ট 1 মিনিট। এখানে যদি আপনি মিনিটে চাপ দিলে 2 মিনিট উঠে গেছে। এবার টাইপ করেন তো, সঙ্গে বাতাস জ্বালানো, কারণ জানা হাওয়া, বানান ভুল হচ্ছে, হু হু, ময়লা তুই। মিনিটে চাপ দেন তাহলেই তো চলে গেছে। এবার টাইপ করতেই থাকেন। এখন কি আর মিনিট শো করবে না? শো করতেছে না তো। এটা একটা, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে আরো কিছু সাইট আছে বাংলা টাইপিং এর, সেখানে ওইগুলাতে ট্রাই করতে পারেন। বাংলা টাইপিং টেস্ট, এটাতে আসেন। এই যে এখানে তো এই যে 5 মিনিট আছে দেখেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, যদি টেস্টের উদ্দেশ্য হয়। ধরেন যে আমরা হচ্ছে 5 মিনিট দিয়ে টেস্ট শুরু করুন। এই যে এখানে এসে 5 মিনিটের ট্রাই করেন। এখানে অব্রতে আছে, ইউনিজয় আছে, বিজয় কোনটা? বিজয় নাকি? বিজয়ের যেটা ইউনিকোড ওইটা। হুম, ধরেন যে আমি বিজয় লিখতেছি, তখন এইভাবে লিখব, অতীতে মঙ্গল গ্রহ বাসযোগ্য ছিল কিনা, এইভাবে টাইপ করেন। তো এটাতে ট্রাই করেন, তাইলে হবে। যেহেতু টাইপিং প্র্যাকটিসটা করতেছেন বা টাইপিং টেস্টটা দিচ্ছেন,
তাহলে ইয়ে 10 ফার্স্ট ফিঙ্গার্সের যদি না হয় তাহলে অন্যগুলাও ট্রাই করতে পারেন। আরো বেশ কিছু এই যে আছে, বাংলা টাইপিং এর জন্য টেস্ট আছে। এই যে এখানে 1 মিনিটের জন্য দেওয়া, যদিও এটা ওই যে টাইপিং 10 ফার্স্ট ফিঙ্গার্স এর মতোই করছে আর কি। টাইপিং গতি পরীক্ষা দেখি এখানে কি আছে, জবপিডিয়া টাইপিং টাইপিং টেস্টে। এখানে তো দু একটা ঘাটাঘাটি করলে আরো কিছু জিনিস পাবেন। ওই যে ওইটা দেখলাম, এটাতে তো ভালো কাজ করতেছে। বাংলা প্লাস, বাংলা.প্লাস, এটাতে ট্রাই করেন। ওকে, গুণটা আবার দেখালে ভালো ধন্যবাদ। হতো। গুণ কালকে দেখবো। গুণটা আজকে যেটা দেখলাম এটা তো আসলে গুণ না, এটা এমনিতেই দেখলাম আর কি। হ্যাঁ, গুণটা আমরা কালকে দেখবো, যোগ বিয়োগ গুণ ভাগ সব দেখবো ইনশাল্লাহ। ওকে, তারপরে আর কার কে হ্যান্ড রেজ করছেন যেন? মুজাহিদুল ইসলাম ভাই, বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, গত ক্লাসের মেইলিং এর কাজটা আমি করছিলাম, চেষ্টা করছিলাম। তো মেইলিং এর যে ডাটা এন্ট্রি দিছিলাম টেবিল সহ, এটা দেওয়ার পরে আমি শুরু থেকে ওয়ার্ডের শুরু থেকে যে টাইপ গুলা করছি, যেমন টেবিল অফ কন্টেন্টস, এই অংশটা সহ দুইবার চলে আসছে। মনে করেন হচ্ছে আমি দুইটা এন্ট্রি দিছিলাম, হুম তো ওই অংশটা সহ দুইবার আসছে। এটার সমস্যার সমাধানটা কি? মেল মার্জের কনসেপ্টই তো এটা, আপনি যতবার দিবেন মানে যা লেখা আছে এগুলো রিপিট হবে। আপনার কম্পিউটারে কি কানেক্টেড আছেন? জি, কানেক্ট আছে। তাহলে স্ক্রিন শেয়ার করুন দেখি। আচ্ছা, যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, তাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে যদি জরুরি কাজ থাকে তাহলে লিভ নিতে পারেন। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এখানে টেবিল অফ কন্টেন্টস আমি এই অংশগুলো দিয়ে হচ্ছে করছিলাম। তো পরবর্তীতে হচ্ছে আমি যে মেইলটা করছি, আচ্ছা মেইলের এখানে হচ্ছে আমি রেফারেন্স দিয়ে ডাটা এন্ট্রি করছিলাম। আচ্ছা, দুইটা করছিলাম এরকম, একটা ক্রিয়েটিভ আইটি কোম্পানি, আরেকটা হচ্ছে দেখেন এই যে আবার মাই প্রজেক্ট দিয়ে শুরু হয়েছে। শুরু হওয়ার পরে ফাইনালি আমার চিঠিটা আসছে, এখন এরকম হয়েছে। মেইল মার্জের কনসেপ্ট হচ্ছে আপনার ফুল ডকুমেন্টটাকে সে রিপিট করে ফেলবে, বুঝতে পারছেন? মেইল মার্জে আপনার এই জি। ডকুমেন্টে যা আছে সবগুলো রিপিট করবে। এখন যদি আপনি সবগুলো রিপিট করতে না চান, মানে আপনি আসলে কি চাচ্ছেন সেটা একটা ফ্যাক্ট। আপনি তো আমি প্রত্যেক আমি চাচ্ছি শুধু হচ্ছে এই চিঠিগুলা রিপিট হোক, অন্য কিছু না। তা- তাহলে আপনি আলাদা ডকুমেন্ট নেন, বুঝতে পারছেন কিনা? তো এই, আলাদা লাগবে না? হ্যাঁ আপনি একটা আলাদা ডকুমেন্ট নেন। চিঠির সাথে ওই যে ইয়ের সম্পর্ক কি, টেবিল অফ কন্টেন্টস এর, এটার কি কোনো সম্পর্ক আছে? আপনি তো জাস্ট মনে প্র্যাকটিসের হয়। জন্য করছেন, তাই না? জি জি, প্র্যাকটিসের জন্য। তাহলে চিঠি লিখলে ওইখানে আপনার তো টেবিল অফ কন্টেন্টস এর কোনো কাজ নাই। তো চিঠিটা আলাদা একটা ডকুমেন্টসে লিখবেন, লিখে তারপরে হচ্ছে ওইখানে আপনি মেইল মার্চ করবেন। আরেকটা বিষয় ছিল ভাই, আমি হচ্ছে পেজ ডিলিট করতে পারি না। পেজ ডিলিট বলতে, মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ডিলিট বলতে কোনো অপশন নাই। মাইক্রোসফট ওয়ার্ডে পেজের কন্টেন্ট ডিলিট করলে অটোমেটিক হচ্ছে পেজ ডিলিট হয়ে যাবে। মনে করেন হচ্ছে 4 নম্বর পেজটা আমার এক্সট্রা হয়েছে, এটা আমি ডিলিট করার হ্যাঁ, ক্লিক প্রসেসটা। করেন 4 নম্বর পৃষ্ঠায়, ক্লিক করেন, ক্লিক করে ব্যাক স্পেস চাপেন, ছোট করেন একটু তাহলে আমরা সহজে বুঝতে পারবো, জুম আউট করেন। হ্যাঁ, এখন আপনার 4 নম্বর পৃষ্ঠা ডিলিট হচ্ছে না নাকি? না, ডিলিট এই হয় এই নাই। জায়গায় থেকে আপনি এই করেন তো, এই যে আপনি 4 নম্বর সেকশন ব্রেক সিলেক্ট দিছিলেন? করলাম, মেবি সেকশন দেয়া ছিল। আচ্ছা, আপনি ব্যাক স্পেস চাপেন, ব্যাক স্পেস চাপলে কি হয়? ব্যাক স্পেস চাপলে ওইটাতে চলে যায়। ওইটা হ্যাঁ, এবার একটা এবার ডিলিট বাটন চাপেন তো। আবার ওটা সিলেক্ট করে ডিলিট ওইখানে রেখা, ওই যে ওই নামের ওইখানে এখানে। উপরে যান, ওই যে জাবির আহমেদ। আচ্ছা, এখানে এবার ব্যাক স্পেস ডিলিট। চাপবেন না, ডিলিট, ডিলিট চাপেন তো কয়েকবার, ডিলিট চাপলাম। কয়েকবার চাপেন।
গেছে 4 নম্বর পৃষ্ঠা? দেখেন তো 4 নম্বর পৃষ্ঠা আসেনি? হ্যাঁ, চলে গেছে। তো ওইটা হচ্ছে আপনার সেকশন ব্রেক দেওয়া ছিল, হ্যাঁ? এই কারণে সেকশন ব্রেক দেওয়া থাকলে সরাসরি ওইখানে না কাটলে আপনি হচ্ছে, বা হচ্ছে আরো কিছু জিনিস আছে, ধরেন যে আপনার হচ্ছে ঝামেলাটা হয় এই ফাঁকা পেজে, আমি তো একটা ব্যাক স্পেস দিয়ে কাটতে যাচ্ছি, ফাঁকা পেজে হয়তো বা আরো অনেকগুলা ব্যাক স্পেস বা লাইন ব্রেক পড়ে আছে, তখন এই সমস্যাটা হয়। ঠিক আছে, তো কন্টেন্ট গুলা কেটে দিলে আপনার অটোমেটিক এটা কাটবে। আপনি অল সিলেক্ট করে 4 নম্বর পৃষ্ঠার বা যেটা ডিলিট করতে চান অল মনে সিলেক্ট। করেন হচ্ছে এটা ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করবো। হ্যাঁ, এইখান থেকে সহজ রাস্তা বলি, ধরেন যে এইখান থেকে নিচের দিকের, ধরেন যে সব পৃষ্ঠা আমি ডিলিট করব, অথবা এই পৃষ্ঠা সব ডিলিট, এই পৃষ্ঠাটা ডিলিট করব, তখন হচ্ছে এই পৃষ্ঠা সব সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপবেন। তো এই পৃষ্ঠার কি কি আছে, তো এই পৃষ্ঠার শুরু শুধু থেকে, এইটুকুই আছে। হ্যাঁ এইটুকুই আছে, এবার ব্যাক স্পেস চাপেন, আরেকটা চাপেন, আরো চাপেন, হ্যাঁ, ওই যে এখন গেছে না? 3টা চাপের পর হয়েছে। হ্যাঁ, তার মানে ওই পেজে একটা স্পেস হইলেও ছিল, এই কারণে ওটা ডিলিট হচ্ছিল। তো ওই পেজে সব কন্টেন্ট ডিলিট করলে অটোমেটিক এই পেজ ডিলিট হয়ে যায়। জি ভাই। ওকে, ঠিক আছে। এরপরে ভাইয়া আর এই স্ক্রিনটা একটু রাখবেন। এই স্ক্রিনটা, সে কেটে দিছে। আচ্ছা, আপনি বলেন আপনার কি সমস্যা, আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, মানে কালকে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট এবং লেটার, এই দুইটা আমি হচ্ছে মানে ওই যে সূচিপত্রে অ্যাড করতে চাচ্ছিলাম, কিন্তু ওই লেটারটা অ্যাড করতে পারতেছিলাম না। আচ্ছা, আমি এটা লেটার এটার লেটারটাকে আপনারা আলাদা প্র্যাকটিস করেন, সূচিপত্রটা আলাদা প্র্যাকটিস করেন, এটা হচ্ছে প্রথম বিষয়। এবার আসেন, বলেন আপনি সূচিপত্র অ্যাড করতে পারতেছিলেন না, মানে কি সমস্যা হচ্ছিল? মানে সূচিপত্র আমি হচ্ছে মানে বইয়ের যে ইয়াটা আছে ওইটা লিখছি, লিখার পরে এক পেজ ব্রেক দিয়ে আমি হচ্ছে লেটারটা লিখছি, লেখার পরে মানে আমি যে লেটারটা যে আমার অত নম্বর পেজে আছে এটা আমি টেবিল অফ কন্টেন্টস এ অ্যাড করতে চাচ্ছিলাম, এটা করতে পারতেছিলাম না। আপনার কি ই ওপেন আছে কম্পিউটারে? না হ্যাঁ, ওপেন নাই, ল্যাপটপ ওপেন নাই এখন। তাহলে ওই লেটারটাকে আপনি একটা হেডিং দেন, লেটারটার কোনো একটা জিনিস, হেডিং ধরেন যে, দিছিলাম, ওইটাই বলতেছি যে হেডিং দেওয়ার পরে হয় না, এলোমেলো হয়ে গেছে কথা মতো। তো কালকে একটু দেখেন কম্পিউটার কানেক্ট হয়ে। আচ্ছা ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস এখানেই শেষ করতে চাই। আচ্ছা আসসালামু ঠিক আছে, আলাইকুম। আসসালাম।